সন্ধ্যা ৭টা। আফরান বাসায় ফিরে এসে ফ্রেশ হয়েই বাবার রুমে যায়। দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভেতরে ঢুকে বাবার পাশে বসে সে ভেবেছিল তার বাবা ঘুমোচ্ছে, কিন্তু তিনি এমনিতেই চোখ বন্ধ করে রেখেছিলেন। আফরানের উপস্থিতি বুঝতে পেরে চোখজোড়া খুলে দেখলেন তিনি তার ছেলে অন্যদিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। বেঁচে আছি তো বাবা, মরে গেলে না হয় কাঁদিস। বাবার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে সে, বাবা, এসব হাবিজাবি কথা তুমি একদম বলবা না। কিচ্ছু হবে না তোমার। মনে হচ্ছে মরে গেলেই ভালো হতো। সায়নীর মুখোমুখি হতে বড্ড লজ্জা করে। ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে আফরান বলে, তোমার কি কিছু করার আছে এতে? হয়তো না, কিন্তু এখন আছে। কি? ওর জন্য একটা ভালো পাত্র ঠিক কর বাবা। এটার দায়িত্ব তোকে দিলাম আমি। হুম। বাবার সাথে কথা বলা শেষে নিজের রুমে আসে আফরান। বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে এই অবস্থায় বাবাকে কিভাবে বলবে সায়নীর কথা। এদিকে সায়নীর জন্য পাত্র দেখতে বললেন তিনি। সায়নীকে পেয়েও কি সে পাবে না? এই নিন আপনার কফি। মুনিরার গলার স্বরে ভাবনার জগৎ থেকে বের হয় আফনার। কফির মগটা হাতে নিয়ে বলে, ধন্যবাদ। আমি আপনার জন্য পায়েস বানিয়েছি। নিয়ে আসি? খানিকটা বিরক্ত নিয়ে আফরান বলে, আমি কি রোগী নাকি পায়েস খাব? হা হা হা, শুধু রোগীরা খায় নাকি পায়েস? আমার কাছে তাই মনে হয়। আমি পায়েস খাই না, তবে হুম বাবা খুব পছন্দ করেন। তাকে দিতে পারো। কথাটি বলেই আফরান রুম থেকে বের হয়ে চলে যেতে লাগল। মুনিরার নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। সায়নীকে জিজ্ঞেস করলে নিশ্চয় তার পছন্দ। অপছন্দ বলতে পারত সে। খামোখা পায়েস বানিয়ে লাভ কি হল? ড্রয়িং রুমে যেতেই সায়নীকে সোফায় বসে মোবাইল ফোনে কথা বলতে দেখে আফরান তার পাশে গিয়ে বসে। মিশিকা ফোন দিয়েছে সায়নীকে। সে আফরানকে দেখে মিশিকাকে ফোনে বলে, মিশি আমি তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা। ফোন রেখে কিছুক্ষণ আফরানের দিকে তাকিয়ে সায়নী বলে উঠে, আজ আমার জন্য খালুর এই অবস্থা। কফির মগটা হাত থেকে টেবিলের উপর রেখে আফরান বলে, সবই নিয়তির খেলা। নিজেকে দোষ দিও না। নিয়তির খেলায় যদি আমাদের আলাদা হয়ে যেতে হয়, সেটা কখনো সম্ভব নয়। মুনিরার আম্মারা আজ বিকেলে চলে গিয়েছেন। হঠাৎ? মুনিরার চাচা অসুস্থ। ওহ, খালুকে বলার দরকার নেই এখন আমাদের বিষয়ে। হুম। মুনিরা ড্রয়িং রুমে এসে দেখে আফরান আর সায়নী বসে কথা বলছে। সেও তাদের পাশে গিয়ে বসতে বসতে বলে, আমিও কি আপনাদের সাথে আড্ডা দিতে পারি? মৃদু হেসে সায়নী বলে, কেন নয়? জানো আপু উনি নাকি পায়েস খায় না। হুম জানি তো। আফরানের ঝাল খাবার অনেক পছন্দের। ইস, আগে তোমাকে জিজ্ঞেস করলে ভালো হতো। কেন? আরে আমি উনার জন্য পায়েস বানিয়ে ফেলেছি। আগে জিজ্ঞেস করলে ঝাল কিছুই না হয় বানাতাম। ও আচ্ছা। সায়নীর বেশি কথা বলতে ইচ্ছে করছে না। মাথাটা ঝিমঝিম করছে তার। বসা থেকে উঠতে উঠতে আফরানের উদ্দেশ্যে বলে, তোমরা গল্প করো, আমি একটু শোব। চিন্তিত দৃষ্টিতে আফরান তার দিকে তাকিয়ে বলে, এই অসময়ে শোবে কেন? শরীর খারাপ লাগছে? না, এমনিতেই ভালো লাগছে না। আমি নিয়ে যাব তোমাকে রুমে? আরে না, আমি পারব। ঠিক আছে। কয়েক পা বাড়াতেই সায়নী ফ্লোরে পড়ে যায় অজ্ঞান হয়ে। সায়নীকে পড়ে যেতে দেখে আফরান আর মুনিরা দৌড়ে এগিয়ে যায় তার দিকে।
সায়নীকে কয়েকবার ডাকার পর সাড়া না পেয়ে আফরান তাকে কোলে নিয়ে সায়নীর রুমের দিকে এগুতে থাকে। মুনিরাও তার পিছে পিছে যেতে থাকল। কয়েক মিনিট পর সায়নী জ্ঞান ফিরে দেখতে পায় আফরান তার ঠিক পাশে বসে আছে। চোখ দুটো ছলছল করছে তার। তাকে দেখে সায়নী বলে উঠে, ভয় পেয়েছ? মুচকি হেসে আফরান বলে, না পাইনি। সে তো দেখতেই পাচ্ছি। তুমি শরীরের একদম যত্ন নাও না। এর আগেও বেহুশ হয়ে গিয়েছিলে। কাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। অফিসে যাব না। অফিস থেকে এসেই নিও। বাসায় ভালো লাগছে না, রাতে রিকশায় চড়ব তোমার সাথে। সায়নী এতক্ষণ খেয়াল করেনি রুমে মুনিরাও আছে। একটু দূরে দাঁড়িয়ে আছে সে। তাকে দেখে সায়নী আবার বলে, খালুর শরীর খারাপ না হলে মুনিরাকেও নিয়ে যেতে বলতাম। এখন বাসায়ও তো কারো থাকতে হবে উনার দেখাশোনার জন্য। রাত 12টা। সায়নীর রুম থেকে নিজের রুমে আসে আফরান। মুনিরাকে না ঘুমিয়ে সোফার উপরে বসে থাকতে দেখে বলে, ঘুমাওনি কেন? আসছে না? আজ সোফায় শোবে? আজ আমার পালা। ঠিক আছে, আমি তাহলে খাটে শুয়ে যাই। ঠিক আছে। আপুর শরীর কেমন এখন? ভালো তো বলছে। ঘুমিয়েছে? মায়ের কথাগুলো কানে বাজছে মুনিরার। আজ আফরান আর সায়নীর কথাগুলো শুনে তার কেমন যেন লাগছে। তাদের মাঝে আসলেই কি অন্য কোনো সম্পর্ক আছে? মায়ের কথা যদি সত্যি হয় তাহলে কি করবে সে? সকাল 7টা। ঘুম থেকে উঠে সায়নী আজ আবার ড্রয়ারের কাছে গিয়ে ডিভোর্স পেপারটা দেখতে থাকে। এতদিন তারা মুনিরার মা বাবা চলে যাওয়ার অপেক্ষা করছিল। এখন চলে গিয়েও খালুকে বলতে পারছে না তাদের সম্পর্কের কথা। আজ যদি খালুর শরীরটা ভালো থাকত। ড্রয়ারের ভেতর থেকে সায়নী একটি লকেট বের করে, যে লকেটটি তাকে আফরান উপহার দিয়েছিল। হাতের মাঝে লকেটটি নিয়ে চুমু খায় সে। সেই সময় সায়নীর ফোন বেজে উঠে। টেবিলের উপর পেপার আর লকেটটি রেখে এগিয়ে যায় বিছানার দিকে। বালিশের পাশ থেকে মোবাইলটি নিয়ে দেখল মিশিকার ফোন। সায়নী ফোন রিসিভ করে বারান্দার দিকে যেতে যেতে বলে, সরি কাল আমি তোকে কল ব্যাক করতে পারিনি। আসলে শরীরটা ভালো ছিল না। কি হয়েছে? তেমন কিছু নয়। তুই কি বলতে চেয়েছিলি কাল? পাবেল তো আমাকে ফোন দেয়নি। ওর ফোন নাম্বারটা আমাকে দে। ওরে ওরে, মেয়ে হয়ে কল দিবি? উফম যা নিবি না। আচ্ছা নিলাম না, কিন্তু ফোন নাম্বার দিতে পারি না। মাইন্ড করতে পারে। তুই বরং ফেবু আইডি নে। যদি কাজ না হয় তখন না হয় নাম্বারের কথা ভাবা যাবে। চলবে, বল। ইংরেজিতে লিখবি পাবেল আহমেদ। ছবি আছে দেখতে পাবি। তুই না ফেবু ইউজ করিস না? আফরান তো করে। ওকে দিয়েছিল, দেখেছি তখন। ওকে, থ্যাংক ইউ বান্ধবী। মিশিকার সাথে কথা বলা শেষে রুমে পা বাড়াতেই থমকে যায় সায়নী। টেবিলের উপরে রাখা ডিভোর্স পেপার আর লকেটটা মুনিরার হাতে দেখে সে। সায়নীকে দেখে ডেবডেব করে কিছুক্ষণ তাকিয়ে থাকে মুনিরা। টেবিলের উপরে হাত থেকে পেপার আর লকেট রেখে সায়নীর পাশে গিয়ে বলে, তুমি আমার ভালো আপু। তুমি? মুনিরা তুমি যা দেখেছ, বিশ্বাস করতে পারছি না আমি। আমার আর উনার ডিভোর্স পেপার, উনার আর তোমার ছবি দিয়ে লকেট তোমার কাছে। বাহ! আমাকে আম্মা অনেক আগে থেকেই তোমাকে নিয়ে বলেছিল যে তোমাকে তার সুবিধার লাগে না। আমি তার কথা শুনিনি। আজ দেখছি সত্যি। মুনিরা, তোমাদের মাঝে কিছু থেকে থাকলে আমাকে কেন ঠকালে বলো? কেন এতদিন বলনি? তাহলে আমি উনাকে নিয়ে স্বপ্ন দেখতাম না আর। বলতে চেয়েছিলাম তোমায়।
কি চেয়েছ? এই মেয়েটা তোমাকে কতটা আপন ভেবেছে তুমি জানো? আর তুমি ওর ঘর ভাঙতে বসে আছো। আমাদের আগে থেকেই। কি আগে থেকে? সম্পর্ক ছিল? মানলাম ছিল। কিন্তু উনার বিয়ের পর কি তোমার সরে যাওয়া উচিত ছিল না? আরে আমার বিশ্বাসের মান রাখার জন্য হলেও তুমি দূরে থাকতে উনার থেকে। শুনো, এক প্রকার চেঁচিয়ে মুনিরা বলে উঠে। কি শুনব কি আমি? এখন তো তুমি উনার বাচ্চার মাও হতে যাচ্ছ। বাচ্চা? বাচ্চা? লজ্জা করে না তোমার এভাবে উনার সাথে অবৈধ সম্পর্ক করতে? কথাটি শুনে সায়নী নিজেকে ঠিক রাখতে না পেরে নিজের সর্বশক্তি দিয়ে কষে একটা চড় বসিয়ে দেয় মুনিরার গালে। সায়নীর এমন কাণ্ডে মুনিরা স্তব্ধ হয়ে যায়। মুনিরাকে শান্ত অবস্থায় দেখে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে সায়নী বলে, আমি কোনো অবৈধ সম্পর্কে জড়াইনি। 1 বছর আগেই আমার আর আফরানের বিয়ে হয়। সায়নী কথা শুনে হতভম্ব হয়ে যায় মুনিরা। প্রশ্নসূচক দৃষ্টিতে সায়নীর দিকে তাকাতেই সায়নী বলে, এটা সত্যি। তুমি নিজের গুলোই বলে যাচ্ছ শুধু। অথচ তুমি জানো কোনো পরিস্থিতিতে আফরান তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আর কি যেন বলছিলে আমি কেন সরিনি? আমি ওর প্রথম বউ। আমি কেন সরব? মুনিরা এখনো কিছু বলছে না। শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। সায়নী আবার বলতে শুরু করে, বুঝতে পারছো না এখনো? আমি তোমাকে শুরু থেকেই সবটা খুলে বলছি। মুনিরাকে শুরু থেকে সবটা খুলে বলে সায়নী। সবটা শুনে কিছু না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে এগুতে থাকে মুনিরা। বিছানার উপর বসে আছে মুনিরা। প্রাণ থেকেও যেন নেই তার। একটু আগে যা শুনেছে তা কি সত্যি? ওয়াশরুম থেকে বের হয়ে আফরান মুনিরার উদ্দেশ্যে বলে, অফিস যাব একটু পরে। সায়নীর শরীর তো খারাপ, নাস্তা আজ তুমি দাও। বিছানা ছেড়ে উঠে আফরানের সামনে গিয়ে মুনিরা ছলছল চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, সায়নী আপু আপনার প্রথম বউ? মুনিরার এমন প্রশ্নে চমকে যায় আফরান। মুনিরা হঠাৎ এই প্রশ্নটা করেছে কেন? ও কি কিছু জেনে গিয়েছে? আফরান কিছু বলার আগেই মুনিরা বলে উঠে, আমি সবটা জেনে গিয়েছি। আপনারা 1 বছর আগেই বিয়ে করেছেন। একটা প্রশ্নই শুধু করব, আমি কি আপনার মনে আপনার জন্য আলাদা কোনো জায়গা বানাতে পারিনি? আফরানকে চুপ থাকতে দেখে মুনিরা কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। মুনিরার এমন অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আফরান নিচু হয়ে নিজের পায়ে ভর দিয়ে হাঁটু গেড়ে তার পাশে বসে বলে, দেখো মুনিরা, যা হয়েছে অন্যায় হয়েছে আমি জানি। কিন্তু আফরানকে কিছু বলার সুযোগ না দিয়ে মুনিরা হঠাৎ তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি আপুকে হিংসা করব না, কারণ আপুকেও আমি বোনের মতো ভালোবাসি। দয়া করে আমাকেও থাকতে দিন আপনার পাশে। যেভাবেই বিয়েটা হোক আমিও আপনার বউ। আপাতত মুনিরাকে সান্ত্বনা করার দরকার, পরে না হয় বুঝানো যাবে। এসব ভেবে আফরান তার মাথায় হাত বুলিয়ে বলে, ঠিক আছে তুমি যা বলো তাই হবে, এখন শান্ত হও। এদিকে মুনিরার কি অবস্থা তা দেখার জন্য তাদের রুমে আসে সায়নী। কিন্তু আফরান ও মুনিরা একে অপরকে জড়িয়ে ধরে আছে দেখে নিজেকে সামলাতে না পেরে চেঁচিয়ে বলে উঠে, আফরান! সায়নীকে দেখে আফরান ও মুনিরা দুজনই মেঝে থেকে উঠে দাঁড়ায়। সায়নীর পাশে গিয়ে মুনিরা বলে, আপু আমাকে মাফ করে দাও। অনেক কিছু বলেছি তোমায় না জেনে। এখন তো জেনেছ। এখন তোমার করণীয় কি নিশ্চয় জানো? মুনিরা হঠাৎ করেই সায়নীর পা ধরে বলতে থাকে, তোমাদের থেকে দূরে সরিয়ে দিও না আমায়। এই বাসার যেকোনো একটা কোনায় আমি পড়ে থাকব। আমিও যে উনাকে ভালোবেসে ফেলেছি আপু।
আফরানের দিকে তাকিয়ে দেখে সায়নী, আফরানের চোখ বেয়ে পানি পড়ছে। এই পানি কি মুনিরার জন্য? কিন্তু সে আফরানের ভাগ কাউকে দিতে পারে না, কিছুতেই না। মুনিরাকে উঠিয়ে সায়নী বলে, মনে হচ্ছে আমি তোমাদের মাঝে দাঁড়ালো হয়ে দাঁড়িয়েছি এখন। আমার চোখের সামনে আফরানের জীবনে অন্য কারো উপস্থিতি আমি মেনে নিতে পারব না। তবে একটা কাজ করতে পারব, নিজেই অনেক দূরে চলে গিয়ে তোমাদের মুক্তি দিতে পারব। আর কোনো কথা না বলে সায়নী দৌড়ে বাসার বাইরে চলে যায়। তার পেছনে ছুটে যায় আফরান আর মুনিরা। আফরান ও মুনিরার ডাকে সায়নী থামে না। সায়নী বাসা থেকে বের হয়েই রাস্তায় নেমে ফুটপাত ধরে দৌড়াতে থাকে। তার পেছনে পেছনে ছুটতে থাকে আফরান আর মুনিরা। দুর্ভাগ্যবশত আফরান পামচকে পড়ে যায় ফুটপাতে। কিন্তু মুনিরা সেদিকে ধ্যান না দিয়ে ছুটতে থাকে সায়নীর পেছনে। হঠাৎ সায়নী রাস্তার মাঝখানে যেতেই তার দিকে দ্রুত বেগে এগিয়ে আসতে থাকে একটি প্রাইভেট কার। মুনিরা চেঁচিয়ে বলতে থাকে, আপু সরো। কিন্তু সায়নী ছুটতে থাকে দ্রুত গতিতে। কোনো কথা যেন তার কানে যাচ্ছে না, কোনো কিছুই যেন সে শুনছে না। এদিকে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সায়নীর খুব কাছাকাছি চলে আসতেই দূর থেকে আফরান চেঁচিয়ে বলে উঠে, সায়নী। প্রাইভেট কারটি যখন সায়নীর খুব কাছাকাছি চলে আসে তাকে সরাতে গিয়ে কারটির সাথে ধাক্কা লেগে মাটিতে লুটিয়ে পড়ে মুনিরা। সাথে সাথেই মুনিরার মাথা ফেটে পড়তে থাকে অজস্র ধারায় রক্ত। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সায়নী। সে নিজে আত্মহত্যা করতে চায়নি। কেন যে সে রাস্তার মাঝখানটাই চলে গিয়েছিল তার নিজেরই জানা নেই। এদিকে আফরান ছুটে আসতেই দেখে সায়নী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মুনিরা মাটিতে পড়ে আছে। সায়নীকে সে ভালোবাসলেও মুনিরার এমন অবস্থা হোক কখনো সে চায়নি। ডাক্তার, মুনিরার কি অবস্থা? উনি আপনার কি হন? ডাক্তারের করা প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আফরান বলে, আমার স্ত্রী। আচ্ছা। মাথায় আঘাত পেয়েছে, হাতেও সামান্য আঘাত পেয়েছে, তবে ভয়ের কিছু নেই। জ্ঞান ফিরেছে? না, আপনারা আজ রাত উনাকে এখানে রাখলে ভালো হয়। ঠিক আছে। ডাক্তারের কথায় যেন শরীরে প্রাণ ফিরে পায় আফরান। মুনিরার কিছু হলে নিজেকে সে কখনো ক্ষমা করতে পারত না। ঘটনার পর থেকেই সায়নী চুপচাপ হয়ে যায়। এমন পাগলামি না করলে মুনিরাকে হয়তো বিপদে পড়তে হতো না। আর মুনিরা কোনো মাটি দিয়ে তৈরি সে। এত কিছু জানার পরেও প্রথমে আফরানের সাথে থাকতে চেয়েছে তাকে ভালোবাসে বলে, আবার নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচিয়েছে। মুনিরার জায়গায় সে নিজে থাকলে কি করত? মরেই যেতে দিতে হয়তো। সায়নী। আফরানের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় সায়নী। আফরানকে দেখেই সায়নী বলে উঠে, মুনিরা কেমন আছে? ভয়ের কিছু নেই বলেছে ডাক্তার। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে সায়নী। হাসপাতালের করিডোরে রাখা একটি বেঞ্চে বসেছিল সে। আফরান তার পাশে বসে ডান হাতটি ধরে বলে, এ কি? এত গরম কেন তোমার শরীর? সে কথার জবাব না দিয়ে সায়নী বলে, আজ যদি মুনিরার কিছু হয়ে যেত? নিজেকে দোষারোপ করছো মনে মনে? আসলেই তোমার দোষ। আজ যদি মুনিরা তোমাকে না সরাতো কি হতো? এই রকম পাগলামো কেউ করে? তোমার ভাগ কাউকে দিতে পারতাম না আমি। আমি কি বলেছিলাম দিতে? না, দিতে হবে না কাউকে। কিন্তু আমি দিতে চাই। মানে? মুনিরাকে তুমি ডিভোর্স দিবে না? সায়নী, আমি তোমার কথা কিছু বুঝছি না। মুনিরাও তোমার বউ হিসেবে থাকবে। ও তো সব জানার পরেও থাকতে চেয়েছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। মুনিরাকেও বাসবে।
এসব কি বলছো তুমি? কেন? এমন কি হয় না? সামর্থ্য থাকলে একাধিক বউ রাখা যায়, কিন্তু ভালোবাসা যায় না। এটা ভুল ধারণা। আস্তে আস্তে একসাথে থাকতে থাকতে ভালোবাসাটাও তৈরি হবে। আবেগ নিয়ে এসব বলছো তুমি সায়নী? বাদ দাও এসব এখন। কি করে বাদ দিব? ওই মেয়েটা আমার জন্য মরতেও ভয় করেনি। আর বলতে গেলে শুধু আমার জন্য নয়, তোমার ভালোবাসাকে বাঁচাতেও। আমরা দেখে শুনে ভালো জায়গায় না হয় বিয়ে দিব ওর। যতটা সহজ ভাবছ ততটা সহজ নয়। একটা দীর্ঘসী মেয়ের স্থান সমাজের কোনো পর্যায়ে থাকে তুমি জানো। একবার বিয়ে ভেঙেছে আর এখন তুমিও যদি ছেড়ে দাও সবাই কোনো চোখে দেখবে ওকে, বুঝতে পারছো? ওর সাথে আমার শারীরিক কিছু হয়নি, সেটা তুমি, আমি আর ও ছাড়া কেউ জানে না। তাই বলে আজ ওর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারতাম না আফরান। আমি এতটা স্বার্থপর যে কোনোদিন ওর কথা ভাবিনি। দুঃখী মেয়েটার পরিণতি কি হবে চিন্তা করিনি, শুধু নিজের চিন্তায় মজেছিলাম। দীর্ঘশের পর তার কি হবে তাও ভাবিনি। তুমি বলো আমাদের ভুলের মাসুলও দিচ্ছে না আজ? সায়নী প্লিজ শান্ত হও। আমি চাইলে ওকে সবটা শুরুতেই জানাতে পারতাম, কিন্তু বলিনি। ওর যে একটা মন থাকতে পারে সেটা ভাবিনি। একটা আঘাত না সারতেই আরেকটা আঘাত দিতে তৈরি ছিলাম। আফরান আমি আসলেই খারাপ। ভুল তো মানুষ করে সায়নী। তাই বলে আমার মনের সব হিংসে চলে গিয়েছে। মুনিরা যদি পারে আমিও কেন পারব না? আমি না হয় তোমার গোপন বউই থাকব। আফরান খেয়াল করে সায়নী হাঁপিয়ে উঠেছে। কথা বলার সময় সে বড় বড় নিঃশ্বাস ফেলছে। সায়নীর মাথা নিজের বুকে নিয়ে বলে সে, এসব দেখা যাবে, এত চিন্তা করো না। এখন চলো তোমাকে ডাক্তার দেখায়। অনেক ফুটবল দেখাচ্ছে তোমাকে। পড়ে কোনো পড়ে টরে না, অনেক অবহেলা হয়েছে, চলো এখন। বসা থেকে উঠতেই দেখা পায় তারা মিশিকার। সায়নী তুই এখানে? মুনিরার জন্য। কেন? অ্যাক্সিডেন্ট করেছে সে। কি বলিস? এখন ঠিক আছে সে? ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই। তোর এই অবস্থা কেন? চোখের নিচে কালি, মুখ ফ্যাকাশে, মনে হচ্ছে এখনই পড়ে যাবি। কথাটি শুনে আফরান বলে উঠে, পড়ে তো কয়েকবার গিয়েছিল, বমিও করেছে অনেকবার। এখন দেখি শরীরটাও গরম। তাই তোমার বান্ধবীকে ডাক্তার দেখাতে বলছিলাম। আরে আফরান ভাই আমাকে বললে আমি দেখে আসতাম বাসায় গিয়েই। ভুল হয়ে গিয়েছে। সায়নীর দিকে তাকিয়ে মিশিকা বলে, মাথা কি ব্যথা করে তোর? এখন যখন এসেই পড়েছিস কিছু টেস্ট আর সিটি স্ক্যান করিয়ে নে। আফরান বলে উঠে, তুমি ডাক্তার, যা বুঝো করো। ঠিক আছে, চলো আমার সাথে। মিশিকার সাথে যেতে যেতে আফরানকে সায়নী বলে, খালুর সাথে কে আছেন? হাসির মা আর তার স্বামীকে বলেছি থাকতে। আমাদের কি থাকতে হবে আজ? এক রাত থাকলে ভালো হয় আর কি। মুনিরার অবস্থা স্বাভাবিক হয় কিনা। বুঝেছি, ঠিক আছে। পরের দিন দুপুরে মুনিরাকে নিয়ে বাসায় ফিরে সায়নী আর আফরান। মুনিরার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। বাসায় ফিরেই মুনিরা দেখা করতে যায় আফজাল খানের সাথে। বাবা আসব? আসো মা। মুনিরা তার পাশে গিয়ে বসতেই তিনি বলে উঠেন, কি করে হলো এসব? আমার অসাবধানতার জন্য। বাইরে কেন গিয়েছিলে? মুনিরা হঠাৎ তার এমন প্রশ্নে জবাব দিতে পারেনি। মুনিরাকে চুপ থাকতে দেখে আফজাল খান বলেন, তোমার আম্মাদের খবর দিব? জি না, দুশ্চিন্তা করবেন তারা।
তেমন কিছু হয়নি আমার। ঠিক আছে, যাও এখন আরাম করো। আফজাল খানের রুম থেকে বের হয়ে মুনিরা আফরানের পাশের রুমে গিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিল। সেই সময় দরজায় এসে সায়নী বলে, আসবো মুনিরা? শোয়া থেকে বিছানায় বসতে বসতে মুনিরা বলে, আপু আসো। মুনিরার পাশে বসে সায়নী বলে, তুমি শোয়া থেকে উঠতে গেলে কেন? সমস্যা নেই আপু। আমি দুঃখিত আপু। কেন? তোমাদের মাঝে আসতে চেয়েছিলাম, অথচ তোমার দিকটা আমি ভাবিনি। তুমি কি করে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখতে এতদিন? আর আমি যখন সবটা জানলাম বেহায়ার মতো বললাম আমাকেও রাখো তোমাদের সাথে। আমার কারণে তুমি রাগ করে বেরিয়ে পড়েছিলে। একটা বড় বিপদ হতে পারত। তুমি হতে দাওনি তো। যদি হতো আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি চলে যাব আপু। ডিভোর্স পেপারটা দিও, সই করে দিব। তুমি চলে গেলে যে আমিও নিজেকে ক্ষমা করতে পারবো না। মানে? আমি চাই না তুমি এই বাড়ি ছেড়ে যাও। সবার চোখে যেমন তুমি বউ ছিলে তেমনই থাকবে। আমি না হয় আফরানের গোপন বউ হিসেবেই থাকব। আপু, তুমি যদি নিজের স্বামীর ভাগ দিতে পারো আমি কেন নয়? মৃদু হেসে মুনিরা বলে, তা হয় না আপু। কেন হয় না? তুমি কষ্ট পাবে। বিশ্বাস করো আমার মনে কোনো হিংসে নেই আর। শুধু তা নয়, উনি আমাকে ভালোবাসে না। কিসের জোরে থাকবো আমি বলতে পারো? বৈধ সম্পর্কের জোরে। কিছুক্ষণ চুপ থেকে মুনিরা বলে, সম্ভব না আপু। বাবাকে এবার সব জানিয়ে দাও। উনি নিশ্চয় মেনে নিবেন। তোমারটাও বৈধ সম্পর্ক, তুমি কেন গোপন বউ হয়ে থাকবে? কিন্তু আমাকে আর এই বিষয়ে কিছু বলো না আপু। পেপারটা দিও। আমি থাকতে চাই না এখানে। চলে যেতে চাই। প্লিজ আর বলো না এসব। সায়নী আর কথা না বাড়িয়ে চলে যায় মুনিরার রুম থেকে। রাত ৮টা। কলিং বেলের শব্দ হতেই সায়নী এগিয়ে গিয়ে দরজা খুলে দেখতে পায় মিশিকাকে। আরে মিশি, তুই এই সময়ে? ভেতরে আয়। ভেতরে ঢুকার আগেই মিশিকা জিজ্ঞেস করে, আফরান ভাই কোথায়? আমাকে ফেলে আফরানকে কেন? পাবেলকে বাদ দিয়ে এখন কি তোর আফরানের প্রতি ধ্যাত ঢুকতে তো দিবি? আরে মজা করছিলাম। ভেতরে আয়, আমি আফরানকে ডেকে দিচ্ছি। আফরানকে নিয়ে সায়নী ড্রয়িং রুমে আসতেই মিশিকা বলে উঠে, আজ কিন্তু আমি রাতের খাবার এখানে খাব। মুচকি হেসে সায়নী বলে, তুই না বললেও না খেয়ে যেতে দিতাম না। তাহলে যা এখন, রান্না শুরু করে দে। তাড়াতাড়ি চলে যেতে হবে আমাকে। আজ এখানে থেকে গেলেই পারিস। না রে, আরেকদিন আসব। আচ্ছা, ঠিক আছে। সায়নী রান্নাঘরের দিকে এগুতে থাকে। আর আফরান সোফায় বসতে বসতে বলে, মিশিকা আমি তোমাকে এমনিতেই ফোন দিব ভাবছিলাম, সায়নীর রিপোর্টের জন্য। আমি ওটা নিয়েই এসেছি। তাই নাকি? দাও দেখি। দেখলে সহ্য করতে পারবে তো? বুঝলাম না মিশিকা। ছলছল চোখে আফরানের দিকে তাকিয়ে মিশিকা বলে, সায়নীর ব্রেইন টিউমার হয়েছে। মিশিকার মুখে এমন একটা কথা শুনে হতভম্ব হয়ে যায় আফরান। মিশিকা ব্যাগ থেকে রিপোর্টটা বের করে আফরানের দিকে এগিয়ে দিয়ে বলে, ভেঙ্গে পড়ো না। শক্ত থাকতে হবে। তুমি ভেঙ্গে পড়লে সায়নীর কি হবে বলো? আফরানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শুধু চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আফরানকে চুপ থাকতে দেখে মিশিকা আবার বলে, সায়নীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করো। খুব বেশি দেরি হয়নি। চোখ দুটো মুছে মিশিকার দিকে তাকিয়ে আফরান বলে,
ঠিক হয়ে যাবে তো সায়নী? হুম। গ্যারান্টি নেই। কিছুক্ষণ চুপ থেকে মিশিকা বলে, আর দেরি করা ঠিক হবে না। তুমি আমার প্রশ্ন এড়িয়ে গিয়েছ মিশিকা। তার মানে গ্যারান্টি নেই? আল্লাহের রহমত আর উন্নত চিকিৎসা পেলে সায়নী ঠিক হয়ে যাবে। আর ঠিক হওয়ার সম্ভাবনাই বেশি। আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। দেশের বাইরে ওর চিকিৎসা করাতে চাই। কোনো দেশে নিয়ে গেলে ভালো হবে? সিঙ্গাপুর নিয়ে যেতে পারো। ঠিক আছে। রাত 11টা। রাতের খাবার খেয়ে ড্রয়িং রুমে আফরানের পাশে বসে টিভি দেখছে সায়নী। কিন্তু ছলছল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে আফরান। এভাবে হা করে কি দেখছ? তোমাকে। আমাকে হা করে দেখার কি আছে? তুমি বুঝবে না। ঠিক আছে। মিশিকা কি বলেছে তোমাকে? রিপোর্ট এনেছে আমার। সায়নীর করা প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে আফরান বলে, বেশি চিন্তা করেছ তুমি ইদানিং, তাই শরীর ফুরবল। আর কিছুন। হঠাৎ মুনিরা এসে আফরানের উদ্দেশ্য বলে, ডিভোর্স পেপারটা দিতে পারেন? যত তাড়াতাড়ি সম্ভব, আমি চলে যেতে চাই। আফরান কিছু বলার আগেই সায়নী বলে, কোথায় যাবে? সেটা আমার বিষয়। ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে সায়নী বলে, আজকের রাতটা ভেবে দেখো। এ পর্যায়ে মুনিরা কড়া গলায় বলে উঠে, আমি কারো দয়া আর চাই না। আজ এখনই ডিভোর্স চাই। সায়নী কিছু বলার আগে আফরান বলে, নিজের রুমে যাও। আমি পেপার পাঠিয়ে দিচ্ছি। হনহন করে হেঁটে মুনিরা নিজের রুমের দিকে এগিয়ে যায়। এদিকে আফরান সায়নীর হাত ধরে বলে, পাগলামি করে না, আমার শুধু তোমাকেই লাগবে। পেপারটা তোমার কাছে না? যাও ওর কাছে নিয়ে যাও। সায়নী সোফা ছেড়ে উঠে এগিয়ে যায় সরাসরি মুনিরার রুমের দিকে। মুনিরাকে বিছানায় বসে কাঁদতে দেখে তার পাশে বসে বলে, মনের বিরুদ্ধে গিয়ে এই কাজ করাটা কি খুব দরকার? মুনিরা শাড়ির আঁচল দিয়ে চোখ দুটো মুছে বলে, পেপার এনেছ? এত তাড়া কিসের? আপু প্লিজ, আর কোনো কথা না বলে পেপারটা দাও আমায়। আমি থাকতে চাই না এখানে। তোমার সংসার তুমি সামলাও। আমি না থাকলে যে তোমাকে বড় দরকার এই সংসারে। আর কাউকে আমি ভরসা করতে পারবো না মুনিরা। মানে? লম্বা একটা দম ফেলে সায়নী বলে, আমার ব্রেইন টিউমার হয়েছে। সায়নীর কথা যেন বিশ্বাসই হচ্ছে না মুনিরার। ছলছল চোখে সায়নীর দিকে তাকিয়ে বলে, কি বলছো তুমি এসব? যা বলছি সত্যি। মজা নিচ্ছ তাই না তুমি আমার সাথে? মৃত্যু পথযাত্রী কখনো মিথ্যে বলে না মুনিরা। আপু। আফরানকে এটাই বলতে এসেছিল মিশিকা। আমাকে রান্নাঘরে পাঠিয়ে দেওয়া হলেও আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে নিয়েছি। মুনিরাকে চুপ থাকতে দেখে সায়নী বলে, আমি খালুর সাথে অন্যায় করেছি, তাকে না জানিয়ে গোপনে বিয়ে করেছি। ফুফুর বিশ্বাস ভেঙেছি। পাবেলকে ঠকিয়েছি, ওকে কষ্ট দিয়ে শান্ত হয়নি, আবার খালুকে বলতে বলেছি আমাকে বিয়ে করতে সে পারবে না বলার জন্য। এসব শুনে খালু অসুস্থ হয়ে যায়। আমি তোমার সাথে অন্যায় করেছি মুনিরা। শুরু থেকে তোমাকে সবটা জানায়নি, তোমারও মন বলতে কিছু আছে তা ভাবিনি। ডিভোর্সের পর তোমার কি হবে তাও ভাবিনি। শুধু নিজেরটাই ভেবে গিয়েছি। যার শাস্তি স্বরূপ আল্লাহ আমাকে ব্রেইন টিউমার দিয়েছে। এতগুলো মানুষকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না, আসলেই না। সায়নীর পাশে এসে মুনিরা তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আপু তোমার কিচ্ছু হবে না। তুমি অনেক ভালো। তোমার জায়গায় অন্য কেউ হলেও তুমি যা করেছ তাই করত। মুনিরাকে ছাড়িয়ে তার চোখের পানি হাত দিয়ে মুছতে মুছতে সায়নী বলে, তুমি হলে মোটেও করতে না। আমার একটা কথা রাখো বোন। কি?
ডিভোর্স দিও না আফরানকে। আমি তো অসুখ ধরা পড়ার আগেই তোমাকে থাকতে বলেছি। আমি সত্যি চেয়েছি তুমি থাকো, কিন্তু এখন আরো বেশি চাই। আমি মরে গেলে তোমার চেয়ে বেশি এদের কেউ ভালো রাখতে পারবে না। আপু এসব বলবে না, চুপ করো। জানো অনেক ইচ্ছা ছিল আমার ধুমধাম করে বিয়ে হবে, সবার চোখে আমি আফরানের বউ হব, কিন্তু স্বপ্নটা পূরণ হলো না। খালুকে সবটা বলার ইচ্ছে থাকলেও বলবো না আর। মরার আগে আর কষ্ট দিতে চাই না। আর যদি বেঁচেও যাই আফরানকে ছাড়তে না পারলেও ওর গোপন বউ হয়েই বাকি জীবনটা কাটিয়ে দিব। আপু তুমি ঠিক হয়ে যাবে, হলেও আমি চাই তুমি থাকো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মুনিরা বলে, উনি আমাকে ভালোবাসে না আপু। কিসের জোরে থাকবো আমি? মৃদু হেসে সায়নী বলে, বৈধ সম্পর্কের জোরে। বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা দেখছে আফরান। একদিন হয়তো এই তারার সাথেই কথা বলে সময় কাটাতে হবে। না, কি ভাবছে সে? সায়নীর কিছু হবে না, এই আর তেমন কি রোগ, ভালো হয়ে যাবে সে। কিন্তু এসব হওয়ার কি খুব বেশি দরকার ছিল? তার যে ভয় করছে ভীষণ। হয়তো এতগুলো মানুষের সাথে অন্যায় করার কারণে শাস্তি পাচ্ছে সে, কিন্তু নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস আছে তার। সায়নীর কিছু হবে না। মুনিরার রুম থেকে সায়নী চলে যেতেই মুনিরা নীরবে কিছুক্ষণ কাঁদতে থাকে। সায়নীর শরীর খারাপ, মাথা ব্যথা, বমি, অজ্ঞান হওয়া এসব দেখে ভেবেছিল সে মা হতে চলেছে। কিন্তু মেয়েটা যে এত বড় রোগ নিয়েছিল কেউ বুঝতেই পারেনি। তাদের ছেড়ে সত্যিই কি সে চলে যাবে? না, সায়নী সুস্থ হয়ে যাবে। তার সব স্বপ্ন পূরণ হবে। আর সে স্বপ্ন পূরণ করবে মুনিরা। চোখ দুটো মুছে মুনিরা এগুতে থাকে আফজাল খানের রুমের দিকে। তারা দেখতে দেখতে কখন যে তারা গোনা শুরু করে দিয়েছে আফরান নিজেই জানে না। আকাশের তারা গোনার বৃথা চেষ্টা করছো কেন? সায়নীর গলার স্বরে তার দিকে তাকিয়ে আফরান বলে, কাজ হয়েছে। কি কাজ? ডিভোর্স হবে না মানে? এত অবাক হওয়ার কি আছে? তোমার দাদা 3টা বিয়ে করেছিল আমি জানি। উনি 3জন বউকেই সমানভাবে ভালোবাসত। হা হা হা। উনি তো প্রথম জনের সাথে প্রেম করে বিয়ে করেনি। আমরাও কোথায় প্রেম করলাম, হুট করেই বিয়েটা হয়েছে। ভালোবাসতাম তো, আবার বাসতে পারবে? কি যে বলো না তুমি। শুধু একটা আফসোস থেকে যাবে। খালুকে কিছু জানাতে পারলাম না, তার কাছ থেকে স্বীকৃতি নিতে পারলাম না। আচ্ছা, কাল সকালেই বাবাকে আমি সব বলবো। না, এখন তো একদমই না। বাবার শরীর খারাপ বলে? মৃদু হেসে আফরানের কাছে গিয়ে সায়নী বলে, বুকে নিবে আমাকে একটু? কেন নিব না? সায়নীকে জড়িয়ে ধরার সাথে সাথে সে বলে, এত শান্তি কেন তোমার বুকে আফরান? হে হে। আফরান, আমি বাঁচতে চাই। সায়নীর মুখে এই কথাটি শুনে থমকে যায় আফরান। সায়নী আবার বলতে শুরু করে, আমি সবটা জানি। আমার খুব কষ্ট হচ্ছে। আজ যদি এতগুলো মানুষকে কষ্ট না দিতাম তাহলে আমায় এই শাস্তিটা পেতে হতো না। তোমার কাছে একটাই চাওয়া, আমি যদি মরে যাই মুনিরাকে মেনে নিও। আর যদি বেঁচে থাকি তবু ওকে যেতে দিও না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমার জায়গা তুমি কাউকে দিতে পারবে না, কিন্তু নতুন করে জায়গা তো বানাতে পারবে। পারবে, বৈধ সম্পর্কের জোরে তুমি পারবে। সায়নীকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আফরান, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু না। মিশিকা বলেছে, কিছু বলো না এখন, জড়িয়ে ধরে রাখো আমায়। আফরানের দরজার পাশে এসে মুনিরা বলে,
তোমরা কি আছো? সায়নী নিজেকে আফরানের কাছ থেকে সরিয়ে বলে, দাঁড়াও, আসছি। সায়নী আর আফরান বারান্দা থেকে বের হতেই মুনিরা বলে উঠে, বাবা তোমাদের ডাকছেন। তারা মুনিরার সাথে আফজাল খানের রুমে যায়। তিনি বিছানায় বসেছিলেন। মুনিরাদের দেখে তিনি বলেন, সবাই এসে আমার পাশে বসো। তারা সবাই আফজাল খানের পাশে বসতেই তিনি সায়নীর উদ্দেশ্যে বলেন, আমি কি খুব খারাপ? খালুর প্রশ্নে চমকে গিয়ে সায়নী উত্তর দেয়, মোটেও না খালু। এসব কেন বলছ? নিশ্চয় খারাপ। না হলে তুই যে অনেক আগে থেকেই আফরানকে ভালোবাসিস আমাকে বলিসনি কেন? এবার বর্ষর একটা ধাক্কা খায় সায়নী আর আফরান। দুজনই চোখ বড় বড় করে তাকায় আফজাল খানের দিকে। তাদের চুপ থাকতে দেখে তিনি সায়নীর দিকে তাকিয়ে বলেন, মুনিরা আমাকে সবটা বলেছে। ভুল মানুষ করে তাই বলে মনে এত বড় পাথর রেখে দিবি তুই? খালু, তোর কিছু হবে না মা। তুই যে মুনিরাকে মেনে নিয়ে ওর অধিকার থেকে ওকে বঞ্চিত করতে চাসনি সেটার জোরেই তোর কিছু হবে না। সুস্থ হয়ে যাবি তুই। খালু, তুমি আমাকে মেনে নিয়েছ? সেটা আগে বললে মানতাম, কিন্তু মুনিরার সাথে আফরানের বিয়েটা হয়ে যাওয়ার পর আমি অবশ্যই মানতাম না। এখন যেহেতু মুনিরা তোকে মেনে নিয়েছে, তুইও তাকে মেনে নিয়েছিস, আমার কি বলার থাকে বল? খালু, আমার ভুল হয়ে গিয়েছে। একটা ভুল তুই সংশোধন করেছিস, কিন্তু আরেকটা যে বাকি আছে। কি? আমি তোর আর আফরানের আবার বিয়ে দিব। সবার চোখে তুইও আফরানের বউ হবি। তোকে গোপন বউ হয়ে থাকতে হবে না। আমাদের ধর্মে সামর্থ্য থাকলে দুইটা বউ রাখা যায়। খালু। আফজাল সাহেব খেয়াল করেন তার ছেলের চোখে পানি। তিনি তার দিকে তাকিয়ে বলেন, এই যে গাধা, যা হবার হয়েছে, চোখ মুছ দেখি এখন। বাবা, তোমার কিছু হয়ে যাবে বলে আমি বলতে পারিনি এতদিন। ভুল করেছিস। সেই ভুলটা শুধরে দিয়েছে মুনিরা। এখন এসব বাদ। সায়নীর চিকিৎসা কোথায় করবি ঠিক করেছিস? সিঙ্গাপুর। ওখানে আমার বন্ধু দুলাল তার বউ নিয়ে থাকে। ওর বাসায় উঠব ভাবছি। ঠিক আছে। যাওয়ার ব্যবস্থা হতে হতে এখানেও চিকিৎসা চালিয়ে রাখিস। তোরা ফিরে আসার পরে আমি তোদের আবার বিয়ে দিব। সায়নী আর তোর গোপন বউ থাকবে না। মুনিরার পাশে গিয়ে সায়নী তাকে জড়িয়ে ধরে বলে, এতদিন খালুকে কিছু বলতে পারিনি, আর হয়তো বলতে পারতাম না। তার স্বীকৃতি ছাড়া মরেও শান্তি পেতাম না। আরেকবার মরার কথা বললে আমি কিন্তু চলে যাব বলে দিলাম। মুনিরার কথাটি শুনে সায়নী সহ সকলে উচ্চ শব্দে হেসে উঠে। সিঙ্গাপুর যাওয়ার দিন। আপু, সব নিয়েছ? নিয়েছি মুনিরা, সব নিয়েছি। শুনো আপু, একদম ভাববে না চিকিৎসা করতে গিয়েছ। কি ভাবব? হানিমুনে গিয়েছ। ওরে দুষ্টু, নিজের যত্ন নিবা কেমন? তুমিও বাবার খেয়ালও রেখো। মুনিরা, আমি মরতে চাই না। তোমাদের সাথে বাকি জীবনটা পার করতে চাই। তাই হবে আপু। তুমি আমার কথায় এই সংসার ছেড়ে যাওনি। আমি তোমাকে কথা দিচ্ছি, আফরানের মনে তোমার জন্য আলাদা একটা জায়গা বানাতে আমি সাহায্য করব। আর যদি আমার কিছু হয়ে যায়? কিছু হবে না তোমার। লাগেজ নিয়ে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যেতেই সায়নী দেখতে পায় তার ফুফু, পাবেল আর মিশিকাকে। ফুফুর কাছে গিয়ে সালাম করে সায়নী মাফ চাইতেন। তিনি বলেন, সুস্থ হয়ে ফিরে আয় মা। মনে কোনো ক্ষোভ নেই তোকে নিয়ে। পাবেলের দিকে এগিয়ে যেতেই পাবেল হেসে বলে, মিশিকার মতো কেউ একজনকে আমার লাইফে এনে দেওয়ার জন্য ধন্যবাদ।
সায়নী মৃদু হেসে পাবেল আর মিশিকার উদ্দেশ্যে বলে, আমি খুব খুশি হয়েছি তোদের জন্য। ভালো থাক এভাবে। আফজাল খান এখন অনেকটাই সুস্থ। সোফায় বসে নীরবে চোখের পানি ফেলছেন তিনি। সায়নী তার পাশে বসে বলে, আমি সুস্থ হয়েই ফিরে আসব বাবা। তিনি সায়নীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তাই যেন হয়। আফরান নিজের রুম থেকে এসে বলে, হলো তোমাদের? আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। সায়নী তার দিকে এগিয়ে আসতে আসতে বলে, হুম হুম হয়েছে, চলো। আফরান সবাইকে বিদায় দিয়ে লাগেজ হাতে নিয়ে সায়নীর সাথে পা বাড়ায় দরজার দিকে। হঠাৎ পেছনে ফিরে মুনিরার দিকে তাকিয়ে বলে উঠে, বাবা আর নিজের খেয়াল রেখো। পৌঁছে দুলাল থেকে ফোন দিব তোমাকে। যখন খুশি তার নাম্বারে ফোন দিও। আফরান তাকে ফোন দিতে বলেছে। এটা কি সেই আফরান যে কিনা তাকে প্রয়োজনেও ফোন দিতে নিষেধ করেছিল? মুনিরাকে চুপ থাকতে দেখে সায়নী বলে উঠে, ওই কিছু বলো। মুচকি হেসে মুনিরা বলে, ঠিক আছে। সায়নীকে নিয়ে বের হয়ে যায় আফরান। মনে তার একটাই আশা, তার ভালোবাসা সায়নীর যেন কিছু না হয়। সায়নীর এখন আর কোনো চিন্তা নেই। সবই পেয়েছে সে। এখন শুধু সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষা। যদিও সে আফরানের ভাগ কাউকে দিবে কখনো ভাবেনি, কিন্তু মুনিরাকে দিতে তার কোনো সমস্যা নেই। আর সে জানে আফরান ও মুনিরাকে একদিন ভালোবাসতে পারবে। মুনিরার বিশ্বাস সায়নী ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে, কিন্তু সে জানে না সে কখনো আফরানের ভালোবাসা পাবে কিনা। তবে সায়নী বলেছে বৈধ সম্পর্কের জোরে একদিন আফরান তাকেও ভালোবাসবে। আর এই বৈধ সম্পর্কের জোরেই তারা সুখে শান্তিতে সংসার করবে। সমাপ্ত।